আমরা যেটা করছিলাম বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের একেবারেই শুরু, ওয়েব মেকানিক্স দিয়ে শুরু। ওকে, আমরা কোয়ান্টাম মেকানিক্স মানে এটা একটা, কিন্তু যেটা করছি এটা একটা অ্যাপ্রোচ। ওকে, দেয়ার আর মেনি আদার অ্যাপ্রোচেস। মেট্রিক্স কেউ শুরু করে, কেউ আহ, অন্যভাবে করে। দ্বারা কে একটা এলো। ওকে, আই থিঙ্ক ওয়েল, ওকে, আমরা ওয়েব ইকুয়েশন দিয়ে শুরু করবো, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে আমরা শুরু করছি। তার মধ্যেও কিছু জিনিস জানা দরকার। যেমন আগের দিন আমরা যেটা করেছি, আমরা দেখেছি এভরিথিং, অল দি অবজারভেবলস, all the observables in quantum mechanical treatment, যেটা আমরা করছি কোয়ান্টাম মেকানিক্স, আর treated as operators। আমরা এখন ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে করব। আমরা আরেকটা অ্যাপ্রোচে করতে পারি, সেটা মেট্রিক্স অপারেটর, মানে অপারেটরের রিপ্রেজেন্টেশনটা। আমরা এখন যেহেতু আমরা ওয়েভ ফাংশনকে, একটা সাইকে আমরা বলবো একটা ওয়েভ ফাংশন, ইটস এ ফাংশন, সুতরাং তার অপারেটরটা হবে, এখন অপারেটরটা হবে এই মুহূর্তে আমরা যেই করছি, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর। আর কার উপরে অপারেটর অ্যাপ্লাই করবে? অপারেটর অন ইট অ্যাপ্লাইজ অন সাম ভেক্টর। সেই ভেক্টরটা এই ক্ষেত্রে আমার হয়ে যাবে, it's a psi, right? So it becomes psi x. It's a function, it's a differentiable function, মানে I can call it, it's a differentiable function হলে তো হবে না, it's a differentiable function। পরে আরো দেখবো যে কোয়ান্টাম মেকানিক্যাল মানে মেথডে, কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টে আমরা যেভাবে সাই এর মানে করেছি, সাই এক্স মড স্কোয়ার বিকামস সাই মড স্কোয়ার, সো দ্যাট বিকামস প্রবাবিলিটি ডেন্সিটি। এই তো পরপর পরপর আসতে থাকলে তো বিপদই হয়ে যাবে। তোরা যদি এরপরও আসতে থাকিস তাহলে বিপদ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। আর একটা জিনিস আমরা, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে ম্যাক্স বর্ন ইন্টারপ্রিটেশন। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন বাই ম্যাক্স বর্ন। কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো একটা ভালো বই পড়বি, অ্যাটলিস্ট পুরোটা না পড়লেও যে কোনো ভালো বই, তার অ্যাটলিস্ট প্রথম দিকটা অ্যাটলিস্ট খুব মন দিয়ে পড়বি। হাউ ইট ইজ ডেভেলপড, হোয়াট আর দি মিনিংস অফ ডিফারেন্ট থিংস, হোয়াট ইজ দি অ্যাপ্রোচ। এই জিনিসটা যদি তোদের ফান্ডাটা ভালো থাকে তাহলে পরে সেটা কাজে লাগবে এবং তোদের নলেজ বেসটা অনেক ভালো তৈরি হবে আর কি। ওকে, এনিওয়ে, আর আরেকটা যেটা হচ্ছে, সাই ইজ অ্যান ইন্টিগ্রেবল, শুধুমাত্র ডিফারেন্সিয়েবল ফাংশন নয়, সাই ইজ এ স্কোয়ার ইন্টিগ্রেবল, মানে সাই ইজ এ স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন। এই জিনিসটা আমাদের, এই হচ্ছে আমাদের মানে বেসিস অফ অল দি সাবসিকুয়েন্ট ডিসকাশনস। আগের দিন আমরা দেখেছিলাম যে এক্স যদি হয় পজিশন, সেটার অপারেটর ফর্মটা অবভিয়াসলি ইট ইজ এক্স। পি মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, সেটাকে যদি আমরা অপারেটর হিসেবে ভাবি তাহলে দ্যাট ইজ মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স। ইচ্ছে করে ডেল ডেল এক্স রাখলাম কেন সাই এর মধ্যে এটা যার উপর অপারেট করবে তার মধ্যে ওয়ান ডাইমেনশনাল হলেও তার মধ্যে টাইমও থাকতে পারে। ওকে, আর ওকে, সো এই হলো ব্যাপার। তো আর যে কোনো অপারেটর ইন জেনারেল
general the expectation value মানে হচ্ছে average over all the possibilities. The expectation value of an operator associated something of a variable corresponding to some variable, say আমি বললাম some theta for example. So some physical variable, the expression value of some বলতে পারি physical quantity or measurable value. তো এইটা আমি যদি বলি, so that should be equal to কোন স্টেটে আছে psi star, কোন স্টেটে মেজার করছি psi star, আর তার এই করেসপন্ডিং অপারেটর psi dx. এটাকে শর্টকাটে ইন ডিরাক নোটেশন আমরা পরে দেখব। ইন ডিরাক নোটেশন, ডিরাকের বইটা তোরা যদি পড়তে পারিস পড়বি, ইট ইজ এ বিউটিফুল বুক। হ্যাঁ, এটাকে হবে, এটাকে আমরা এটা সাম থিটা বললাম, এটাকে আমরা বলতে পারি সাই, আমরা এইভাবে লিখছি সামথিং, মানে হ্যাঁ সাই, এই ফর্মে, এই ইন্টিগ্রেশনটাকে এই ফর্মে লেখা হয়। এই ফর্মে লেখার একটা সুবিধা পরে আমরা দেখব, ব্রাকেট নোটেশন দিয়ে ইত্যাদি। ওকে, তো এই হলো গিয়ে আমার মানে মোটামুটি শুরু। বেশ, এখন আগের দিন আমরা যেটা করেছিলাম, কনসিডারিং ফার্স্ট ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন এটসেট্রা এটসেট্রা, আমরা একটা জিনিস প্রুফ করেছিলাম ফাইনালি, সেটা হচ্ছে এই জিনিসটা, ডি পি ডিটি অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম অবভিয়াসলি এইভাবে হবে। তো এবং এর জায়গায় সেই ডিফারেন্সিয়াল অপারেটর লাগাতে হবে এটসেট্রা এটসেট্রা। তো সেটা যদি করি, তা সেটা করলে দাঁড়াবে মাইনাস ডেল ভি ডেল এক্স। ভিটাকে আমরা অপারেটর হিসেবে ভাবতে পারি, ভিটা ভি, কিন্তু ভিটা হচ্ছে পোটেনশিয়াল। তো তার ডেল ভি ডেল এক্স দিস, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, যেটাকে বলা যেতে পারে ইট ইজ এ কাইন্ড অফ ক্লাসিক্যাল অ্যানালগ অফ কোয়ান্টাম মেকানিক্স। এটাকে আমরা বলতে পারি ক্লাসিক্যাল। এটাকে সহজে প্রুফ করা যায়। আগে কি করে প্রুফ করা যায় আগের দিন সেটা আমি বললাম, কেননা যখন এইটা করবি, এটা করা মানে হচ্ছে ডিডিটি অফ, এইটা মানে ইন্টিগ্রেশন সাই স্টার মাইনাস আইএইচ ক্রস ডেল সাই ডেল এক্স ডিএক্স, তারপর সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে বসাবি, বসিয়ে কায়দা করে দুটো লাইন করে জিনিসটা চলে আসবে। হ্যাঁ, জাস্ট ডু ইট। ক্লাসিক্যাল অ্যানালগ অফ কোয়ান্টাম মেকানিক্স, এটাকে বলে এরেনফেস্ট থিওরেম or Ehrenfest formula. Ehrenfest theorem or formula, এই অবধি আমরা আগের দিন করেছিলাম। ওকে, বেশ, এবারে আমরা আরেকটু দেখি। এইবারে আমরা অ্যাকচুয়ালি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেখি। আমরা লিখি টাইম ডিপেন্ডেন্ট Schrodinger equation. So we look for it, what it is. Of course, IH cross del psi del t, okay, equal to minus h bar square by 2m del 2. এটা কিন্তু আমরা ডিরাইভ করব না, কারণ শ্রোডিঞ্জার ইকুয়েশন ডিরাইভ করা কথাটা ভুল। শ্রোডিঞ্জার ইকুয়েশন ডিরাইভ করা যায় না, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হাউ ইট ইজ মেড। আমরা সেটাকে জাস্টিফাই করব লাস্টে এসে। প্লাস ভি সাই। একটা জিনিস আমি শুধু বলি যে আগে আমরা যে সাইটা করছিলাম, আগের সাইটা ছিল আমরা টাইমটাকে দেখছিলাম না, মানে টাইম এই যে শুধু সাই লিখছিলাম। এখানে আমরা অ্যাকচুয়ালি একটা গ্র্যান্ড সাই লিখি, বড় সাই লিখি, সেজন্য সাইয়ের মাথা একটা দিয়ে দিই, এখানে মাথা একটা দিয়ে দিই, জাস্ট টু ডিফারেন্সিয়েট
দ্যাট এই সাই মানে হচ্ছে বেসিক্যালি এই সাই মানে হচ্ছে, আমি এখানটা লিখি, এই সাইটা মানে হচ্ছে বেসিক্যালি ফাংশন অফ এক্স অ্যান্ড টি। ওকে, সেই হিসেবে এটাকে একটু ক্যাপিটাল সাই দিয়ে লিখলাম, সাইয়ের মাথা একটা বার দিয়ে দিলাম। হ্যাঁ, ইন জেনারেল হোয়াট উই ডু, আমার যদি পোটেনশিয়ালটা এরকম থাকে, পোটেনশিয়াল ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড এটসেট্রা, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, উই টু সলভ ইট, টু 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 সলভ ইট উই অ্যাপ্লাই, যেটা আমরা যে কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের ক্ষেত্রে আগের সেমেতে আমরা করে এসেছি, বোধহয় সম্ভবত থার্ড সেমেই করে এসেছি, আমি জানি না ফোর্থ সেমে করলাম না থার্ড সেমে করলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সামহাও কোথাও একটা করেছি আমরা। তো বেশিরভাগ আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে। আমরা এখানেও সেটা কাজে লাগাবো, আমরা দেখবো সেটা অ্যাপ্লাই করা যায় কিনা, এন্ড মোস্ট কেসেস ইট হ্যাপেন্স। অ্যাপ্লাই মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। ওকে, তো এই সাই এক্স টি, এইটা মানে আমরা ইচ্ছে করে লিখবো, বেশিরভাগ এই নোটেশনটা ইউজ করব, কেননা বেশিরভাগ বইতে তোরা এরকম ধরনের নোটেশনই পাবি। সাই এক্স টি, এটাকে আমরা লিখলাম ছোট সাই ফাংশন অফ এক্স এন্ড আরেকটা ফাংশন সাম ফাই ইন্টু টি। ওকে, তার মানে আমি যদি বলি ডেল সাই ডেল টি, তাহলে অবভিয়াসলি ইট উইল বি সাই ডি ফাই ডিটি। আর যদি বলি আমরা ডেল সাই ডেল এক্স, তাহলে আমরা বলবো ফাই ডি সাই ডিএক্স। খেয়াল রাখতে হবে এটা ক্যাপিটাল, এটা স্মল। ওকে, and if we have del 2 psi del x square, so it will be phi d2 d2 psi d2 psi dx square. ওকে, তাহলে কি হবে, অতএব আমরা কি লিখতে পারি, শর্ডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি আই এইচ ক্রস psi, এইটা i is psi d phi dt, right, equal to minus h bar square by 2m phi d2 psi dx square plus v psi phi, right? তাহলে এটাকে যদি আমি আলাদা করি, আলাদা করলে আমরা এই দিকটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট, আর এখনো এর মধ্যে টাইম কিসের মধ্যে আছে, টাইম আছে ফাই এর মধ্যে, তো ফাইটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি লিখতে পারবো আই এইচ ক্রস বাই ফাই ডি ফাই ডিটি, আর সাইটা দিয়ে এদিকে নিয়ে চলে যাব, তাহলে এটা হবে মাইনাস এইচ বার স্কোয়ার বাই 2m 1 by psi d2 psi dx square প্লাস ফি, মানে আমরা বেসিক্যালি ফাই সাই দুটো দিয়ে ভাগ করছি আর কি। তাহলে দেখো তুমি যে বাদিকটা এইটা কমপ্লিট টাইম ডিপেন্ডেন্ট, ফাই এর মধ্যে টি আছে, আর ডান দিকটা কমপ্লিট এক্স ডিপেন্ডেন্ট, তাহলে এইটাই হয়ে গেল মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। কেন এটা পসিবল হলো, কেননা পোটেনশিয়ালের মধ্যে টাইম ফাইভ নেই, পোটেনশিয়ালের মধ্যে শুধু স্পেস আছে। ইটস এ ফাংশন অফ অনলি স্পেস। পোটেনশিয়ালটা যদি টাইম ডিপেন্ডেন্ট হতো, এমন কিছু প্রবলেম হতেই পারে যে টাইমের সঙ্গে পোটেনশিয়ালটাও চেঞ্জ করছে, ফোর্সের ক্যারেক্টার চেঞ্জ করছে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত। তাহলে এইটা ফাংশন অফ টাইম অনলি, আর এটা ফাংশন অফ এক্স অনলি। এটাই হয়ে গেল মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস এর মাহাত্ম্য। মানে আমি জাস্ট ফাংশনটাকে গেস করলাম
দুটো পার্টে প্রোডাক্ট, আমার ইকুয়েশনটাও দুটো পার্টে আলাদা হয়ে গেল। তো অবভিয়াসলি যখন লেফট সাইডটা টাইম ডিপেন্ডেন্ট অ্যান্ড রাইট সাইডটা স্পেস ডিপেন্ডেন্ট, কেউ কারোর সঙ্গে কানেকশন নেই, তাহলে বোথ অফ দেম মাস্ট বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এটা আমরা ন্যাচারাল কনক্লুশন করতে পারি, তাই না? তাহলে let us consider, so let us consider the separation constant. Separation constant is E. Actually এইটাই হয়ে যাবে পরে এনার্জি। E will be energy later. তাহলে আমরা কি হবে, তাহলে বাদ দিকটা কি হবে, I h cross by phi d phi dt equal to some constant E. ওকে, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো d phi dt equal to minus I e by h cross phi। তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুটো জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট। Okay, so what we see, first thing is phi is a some wave function a part, right? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে d dt, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে আমরা লিখতে পারি d dt is actually equal to minus I e by h cross। তাহলে আমরা লিখতে পারি E is actually, এটা এদিকে চলে গেলে আর I মাইনাস আইটা চলে গেলে তাহলে এটা হয়ে যাবে I h cross d dt বা ডেল ডেল টি। তাহলে এটা যদি এভাবে লিখি, তাহলে এনার্জিটাকেও, এনার্জি মেজারেবল কোয়ান্টিটি, তা আমি বলেছি আমাদের অ্যাপ্রোচে প্রত্যেকটা মেজারেবল কোয়ান্টিটির করেসপন্ডিং একটা আমি অপারেটর বলে ভাবতে পারি, সেই আমার অ্যাপ্রোচ। এখন ডিফারেন্সিয়াল অপারেটর, সো আই ক্যান কল দিস ইজ এন অপারেটর, ইটস এন এনার্জি অপারেটর, ইটস এন এনার্জি অপারেটর, and of course it's a differential operator I h cross ddt, আর মোমেন্টাম অপারেটর ছিল মাইনাস I h cross ddx আর ডেল ডেল x, আমি এটাকে ডেল ডেল টিও ভাবতে পারি। আর যেহেতু এখানে অ্যাকচুয়ালি আলাদা হয়ে গেছে টাইমটা, ওই জন্য আমি আপাতত আর এটাকে ডিডিটি লিখলাম না, এখানে আর কিছু নেই, সুতরাং এটাকে আই ক্যান কল ইট ডিডিটি অলসো। এক একজন এক এক জায়গায় লেখে আর কি। সো বেসিক্যালি এইটা হলো, অ্যান্ড অলসো এখান থেকে যদি আমরা সলিউশনটা ধরি, তাহলে অলসো সলিউশনটা কি হবে, এই পার্টের সলিউশনটা কি হবে, সলিউশনটা হবে এখান থেকে, অফকোর্স সলিউশনটা হবে phi ফাংশন অফ t ইকুয়াল টু এই যে থেকে e টু দি পাওয়ার মাইনাস I e t by h cross. So it's a time dependent parted solution of the time dependent part. Okay, next হচ্ছে আমার the space part, next হচ্ছে the space part. What is the space part? Space part এ থাকলো minus h bar square by 2m 1 by psi d2 psi dx square plus v, of course v is a function of x, and equal to e. Okay, so this is the space part. তাহলে আমি যদি ঠিক করে গুছিয়ে লিখি, এটা লিখতে পাই minus h bar square by 2m d2 psi dx square plus v psi equal to e psi। তাহলে এটাই হলো, এটাকে আমরা বলবো, তাহলে দেখো এইটা আগের দিন যেটা আমরা পাইথনে করছিলাম, আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট বা শুধু স্পেস পার্টটা নিচ্ছিলাম, বা এটাকে বলবো আমরা স্টেশনারি, এটাকে বলবো স্টেশনারি Schrödinger ইকুয়েশন।
অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট, অর আমি বলবো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ওকে, সো এইটাকেই আমরা অ্যাকচুয়ালি এইটাকেই যদি আমরা এই বিভিন্ন রকমের পোটেনশিয়ালের চেহারা ধরবো, ধরে সলভ করার চেষ্টা করবো, সেটা আমাদের প্রাইমারি কাজ, সেটাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটাকে টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন নিয়ে যাওয়া, তারপর এটাকে টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে, আনফরচুনেটলি টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে এখানে করতে হবে না, কারণ সেটা আলাদা করে নিতে পারছি। তাহলে সলিউশনটা আমরা আগে পেয়েছি। তাহলে টোটাল সলিউশন হলো, তাহলে আমি যদি বলি এই ক্ষেত্রে আমার টোটাল সলিউশনটা দাঁড়িয়ে গেল, দ্যাট ইজ ভেরি নাইস, সাই এই মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে সাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস ই টি বাই এইচ ক্রস। একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে আপাতত এই টাইম ডিপেন্ডেন্ট পার্টের মধ্যেই যত কিছু গন্ডগোল আছে, টাইম ডিপেন্ডেন্ট পার্টের মধ্যেই কমপ্লেক্স নাম্বার আছে, সুতরাং স্পেস ডিপেন্ডেন্ট পার্টের মধ্যে অফকোর্স দেয়ার ইজ নো কমপ্লেক্সিটি, সুতরাং এটা রিয়েল পার্ট আর এইটা কমপ্লেক্স পার্ট, এবং ফরচুনেটলি কমপ্লেক্স পার্টটা আছে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে। ফরচুনেটলি কমপ্লেক্স পার্টটা আছে, এইটা কমপ্লেক্স পার্ট, এইটা আছে এক্সপোনেনশিয়াল হিসেবে, যেটা আগের দিন আমরা একটুখানি হিন্ট দিচ্ছিলাম। তাহলে যদি বলি probability density, this is fundamental concept, right? তাহলে probability density in such cases, যখন এটা আমরা করতে পারবো তখন কি হবে, তখন সাই গোটা ফাংশনটার যদি আমি লিখি তার মড স্কোয়ার করি, and that should be equal to of course সাই স্টার সাই, তার মানে কি হবে, তার মানে এটা হবে সাই স্টার, তারপর এটা প্লাস, আবার আরেকটা মাইনাস, সুতরাং সাই স্টার সাই, সুতরাং বেসিক্যালি এটা হয়ে যাবে সাই মড স্কোয়ার, which is not does not depend on time। এটা কিন্তু এই স্পেশাল কেসে এটা হচ্ছে, কেননা স্পেশাল কেসে আমরা ইকুয়েশনটাকে স্পেস টাইম আলাদা করতে পারছি, পোটেনশিয়ালের মধ্যে কোনো টাইম নেই, তবেই আমাদের জিনিসটা হচ্ছে। ওকে, এবার দেখো, এবার তুমি তো বলো যে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এলো কোত্থেকে, এই যে এইটা কিভাবে আমরা লিখলাম, সেটা কিভাবে শ্রোডিঞ্জার লিখেছিল। অফকোর্স হি কনসিডার্ড some dynamics and some consideration. It is not that you derive something from somewhere, from the first principle, but you can do it, you can check that it is actually goes one-to-one with our dynamical concept. In classical mechanics আমরা কি করি, start from classical mechanics. In classical mechanics পরে কনজারভেটিভ সিস্টেম কাকে বলে, যার এনার্জিটা কনজার্ভ থাকে, মানে বাইরে থেকে তুমি কোন রকম ফোর্স দিয়ে পার্ট আপ করে তার এনার্জি লস করাচ্ছ না, বা সেটা কোনোভাবে সেটাকে ডিস্টার্ব করছো না, ফলে কনজারভেটিভ সিস্টেম। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পড়েছি, তাহলে কি হ্যামিল্টনিয়ান না, হোয়াট ইজ ইউর হ্যামিল্টনিয়ান, ক্লাসিক্যাল মেকানিক্সে পড়েছি হ্যামিল্টনিয়ান, H ইকুয়াল টু এনার্জি প্লাস পোটেনশিয়াল, এইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। আমরা ল্যাগ্রেঞ্জিয়ান লিখি E মাইনাস ভি, আর হ্যামিল্টনিয়ান লিখি H ইকুয়াল টু E প্লাস ভি, এবং এখান থেকে যাবতীয় জিনিসপত্র ক্যালকুলেশন হয়। E হচ্ছে কাইনেটিক এনার্জি, ওকে, আর ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার by 2m plus v function of x। এবার তুমি তো জানো যে
পুট নাও, এটা কি মানে সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট হলো, তুমি এটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এটা পেলে। এইবার কাম টু কোয়ান্টাম মেকানিক্স। এইবার তুমি কোয়ান্টাম মেকানিক্স আসো। কোয়ান্টাম মেকানিক্স এসে দেখলাম যে ফর ডেফিনিট রিজন মোমেন্টাম অ্যান্ড এনার্জি বা মোমেন্টাম বা পোটেনশিয়াল এগুলো আর সিম্পল ফাংশন নয়, দে আর অপারেটরস। তো আমি সেই জন্য কোয়ান্টাম মেকানিক্স এসে আমরা জানি পি ইকুয়াল টু মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, এই অপারেটর। ওকে, সো আমরা টাইম ডিপেন্ডেন্ট সর্জারি ইকুয়েশন কিভাবে লিখি? তো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখার সময় কিভাবে লিখি? আমরা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন লিখি। ওকে, আইগেন ভ্যালু ইকুয়েশন হিসেবে দেখতে চাই। তারও কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর, মানে আমি যখন এটা লিখছি তখন অ্যাকচুয়ালি অপারেটর হিসেবে যখন লিখবো তখন হ্যামিল্টনিয়ান অপারেটর ইকুয়াল টু বেসিক্যালি মানে হ্যামিল্টনের মধ্যে এটা রয়েছে। সো হ্যামিল্টনের অপারেটর অপারেটিং অন দি ভেক্টর psi, ভেক্টর মানে এখানে ফাংশন, is actually E psi. It's a eigenvalue equation. Okay, so I write this as eigenvalue equation. Okay, তাহলে দেখো এইটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে লিখতে পাচ্ছি। এবার সবগুলোর যদি আমি অপারেটর ফর্ম বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি হোয়াট ইজ মাই, এবং এখান থেকে তুমি বুঝতেই পারছো যে তুমি যদি এইচ এর জায়গায় এইটা করো, পি স্কোয়ার বাই 2m করো, পি স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি এইটা আই এইচ ক্রস ডেল ডেল এক্স, তার সঙ্গে vx করে দাও, psi equal to psi, you get back this equation, right? You just see it, এটা p square by 2m, এটা vx, এটা ex, you get back this, right? তাহলে এখানে আমি কমেন্ট করে দিই, put the operator forms and get back the stationary Schrödinger equation. হ্যাঁ, এটা আমরা দেখতেই পাচ্ছি, এই জিনিসটা আমরা পেয়ে যাব। এখন আরেকটু দেখার জন্য আমাদের যে ফর্মালিজমে আমরা যে হ্যামিল্টনিয়ানটা পেয়েছি, হ্যামিল্টনিয়ান ইজ অ্যান অপারেটর। তো এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা যদি দেখি, ইটস অ্যান অপারেটর। এটা কি করে? এটা অ্যাকচুয়ালি এই অপারেটরটা দিয়ে বেসিক্যালি এই অপারেটরটা আমরা দেখলাম যে এই অপারেটরটা অপারেটিং অন দি স্টেট psi gives me some eigenvalue into psi. So it's an eigenvalue equation. Okay, you can justify this in very many different ways. So in short, this is Schrödinger equation. তাহলে দেখা যাচ্ছে যে psi h is an operator operating on some psi. আমরা আগে দেখেছি কোনো একটা ম্যাট্রিক্স, কোনো একটা যদি ভেক্টরের উপর অ্যাপ্লাই করে তাহলে we get back some lambda into this vector, তাই না? এটা ভেক্টর, এটা ম্যাট্রিক্স, এটা স্কেলার, রাইট? এন্ড এটা ভেক্টর এগেন, সেম ভেক্টর এগেন, তবে আমরা বলি এটাকে আইগেন ভ্যালু ইকুয়েশন। এখানে ম্যাট্রিক্সের জায়গায় সামথিং, এটা একটা অপারেটরের ম্যাট্রিক্স ফর্মটা আমরা নিয়েছিলাম আর কি। হ্যাঁ, আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে যখন আমরা ম্যাট্রিক্স করেছি এই কাজটা করেছি, তো সেম জিনিস এখানে করছি। তাহলে আমরা মনে মনে ভাবতে পারি সাইটা ইজ এন কাইন্ড অফ ভেক্টর। কিরকম ভেক্টর? সে তো আমরা ভেক্টর কাকে বলে? ভেক্টর ইজ সামথিং হুইচ হ্যাজ সাম কম্পোনেন্টস, দ্যাটস ইট। গুলিমারও ডাইরেকশন, ডাইরেকশন ফারেকশন সেটা 3 ডাইমেনশন। আমার যদি মাল্টি ডাইমেনশনাল ভেক্টর হয় তাহলে কোথায় ডাইরেকশন? ডাইরেকশনের কোনো গল্পই নেই। ভেক্টর ইজ সামথিং হুইচ হ্যাজ কম্পোনেন্টস, স্কেলার ইজ সামথিং হুইচ হ্যাজ নো কম্পোনেন্টস।
Okay, and matrix is more than is two-dimensional arrays. বেশ, তাহলে আমি যদি বলি এইচ একটা অপারেটর, তাহলে নিশ্চয়ই এটা দিয়ে কিছু একটা মেজার করছে আমার সিস্টেমের কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির অপারেটর ফর্ম। তাহলে যদি বলি আমি ওয়েল এইচ তার এক্সপেকটেশন ভ্যালুটা কি হয় তো দেখি। তাহলে ইট ইজ অ্যাকর্ডিং টু মাই ডেফিনেশন psi star h psi dx is an operator, right? তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে ই psi star psi dx। তাহলে কি হবে? ই psi mod square dx, and psi টা যদি নর্মালাইজড হয়, if psi is a normalized wave function, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন psi mod square over the entire space minus infinity to plus infinity, এটা বলার অপেক্ষা রাখে না, সেই জন্য বারবার লিখছি না। সো দ্যাট শুড বি ইকুয়াল টু 1, অর্থাৎ পার্টিকেলটা এই স্পেসের মধ্যে কোথাও না কোথাও থাকবেই। সো দ্যাট শুড বি ইকুয়াল টু ই। তার মানে আমরা দেখতে পেলাম বেসিক্যালি এইচ অপারেটরের এক্সপেকটেশন ভ্যালুটাই হচ্ছে এনার্জি। সো দিস ইজ দি এনার্জি আইগেন ভ্যালু, দিস ইজ দি এনার্জি আইগেন ভ্যালু। ওকে, সো এই হলো মানে আমাদের ট্রিটমেন্টের বিষয়। এই হলো আমাদের ট্রিটমেন্টের বিষয়। অলসো ইউ ক্যান থিঙ্ক অফ সাম আদার থিং। অলসো তুমি একটা যে কোনো অপারেটরে যখন তুমি এইটা কি করে, এক্সপেকটেশন মানে কি? এক্সপেকটেশন মানে হচ্ছে বেসিক্যালি একটা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি, যে কোনো এনিথিং, তার মিন বার করব আমরা। তার যদি যার একটা ডিস্ট্রিবিউশন আছে, তাই না, তার মিন বার করব, তাহলে তার ভেরিয়েন্স বার করতে পারি, ইত্যাদি। তাহলে অলসো কনসিডার আমি এইচ স্কোয়ার যদি অ্যাভারেজ দেখি, তাহলে অলসো কনসিডার h square average. So that is equal to again psi star h operator square psi dx. So which is again e square psi mod square dx, which is actually e square. Okay, because you know because h square psi মানে কি? h square psi মানে হচ্ছে h অপারেটিং অন এইচ psi। তার মানে এইচ psi মানে কি? এইচ psi মানে হচ্ছে ই psi, তার মানে এইচ অপারেটিং অন ই psi। তার মানে ইটা তো স্কেলার, ইটাকে বাইরে নিয়ে এলে আবার এইচ psi, তাই না? তাহলে আবার ই স্কোয়ার psi, তাই না? তো ইউ ক্যান অলওয়েজ রাইট দ্যাট। তাহলে ভেরিয়েন্স কি হবে? ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার equal to h square average minus h average square। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তার যদি মানে স্ট্যাটিস্টিক্যালি ভ্যারি করে, তখন তার আমরা মিন বার করি। যে কোনো ডিস্ট্রিবিউশন, এটা খুব স্ট্যান্ডার্ড, সারা জীবন কাজে লাগবে। তার মিন বার করি, তার ভেরিয়েশন দেখি, ফ্লাকচুয়েশন দেখি, এন্ড সো অন। তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে ই স্কোয়ার মাইনাস স্কোয়ার, so equal to 0। এর মানেটা কি হলো? এর মানেটা হলো therefore what we can conclude is that therefore the Hamiltonian of a system does not vary, it is same for the system anytime, any space. So that's very, very interesting. That is very, very interesting. Okay. Interesting মানে it is very implied actually যে হ্যামিল্টনিয়ান চেঞ্জ করবে না, টোটাল হ্যামিল্টনিয়ানটা কখনো চেঞ্জ করে না। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। এবং এটা দিয়ে আমরা সব
ডাইনামিক্স তৈরি করি, এটা দিয়ে সবকিছু। ইফ ইউ থিঙ্ক অফ দি, যে কোনো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন করি, একটা সলিউশন দেখি, উই সি মেনি মেনি সলিউশনস উই ক্যান সি। সুতরাং আমরা we can have many solutions and possible solutions, and the solutions can be combined, and so we can have general solution. তাহলে যদি বলি the general solution, okay, দেখো ডিপেন্ডিং অন দি অন দি কন্ডিশন, আমরা একটা ইকুয়েশনের, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তো ক্যান হ্যাভ মেনি জেনারেল সলিউশনস, ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস যদি হয় তারা, হ্যাঁ, একটা তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে আলাদা করে ধরতে পারি, এবং জেনারেল সলিউশনগুলো হচ্ছে, মানে জেনারেল সলিউশন হচ্ছে সেই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের কম্বিনেশন। তাহলে আমরা যদি বলি যে in general we can have many independent solutions. আচ্ছা, তুমি বলতে পারো যে মেনি কেন? কারণ এটা তো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মাত্র দুখানাই থাকবে, তাই না? তো অফকোর্স দ্যাট ইজ, আমি যদি পার্টিকুলার একটা ই ফিক্স করি, তাহলে এখানে তো আমার দুটো মাত্র সলিউশন থাকবে, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে। কিন্তু আমি বলছি যে ইটা আমার একটা আইগেন এনার্জি, তা আমি বিভিন্ন রকমের আইগেন এনার্জি নিয়ে দেখতে পারি, নানা রকমের আইগেন এনার্জি, এক একটা আইগেন এনার্জির জন্য এক একটা করে সলিউশন আমার হতে পারে। তাহলে তা যদি করি, তাহলে আমি বলতে পারি ফর মেনি আইগেন এনার্জিস, অফকোর্স ডিফারেন্ট আইগেন এনার্জিস, তাহলে আমি বলতে পারি ওয়েল আই হ্যাভ psi, বার দিয়ে দিলাম, মানে এটা is a function of x and t, so that is equal to psi 1x e to the power minus I, এইটা বললাম e1 এর জন্য, t by h cross, এটা একটা সলিউশন। আমরা বলতে পারি psi 2 is another solution, and সেখানে আমরা লিখব psi 2x e to the power minus I e2, এটা কিন্তু e1 t by h cross, and so on, etc. তাহলে জেনারেল সলিউশনটা কি হবে? দি জেনারেল সলিউশনটা হবে psi, এটাকে এইভাবেই লিখি, psi, আর নতুন আর কোনো ইয়ে দিচ্ছি না, এটা psi 1 psi 2 লিখলাম, এখানে psi লিখলাম, হ্যাঁ, psi বড়। So it is a combination of all the general solutions. So I can in principle, I can have infinite number of solutions. হ্যাঁ, পরে আমরা দেখব এই ওয়েভ ফাংশন গুলো can have the wave functions, if I think of as a vector, it's an infinite components. So n equal to 1 to infinity some cn to infinity cn psi nx time independent part e to the power minus I en t by h cross. So basically তার মানে এটা হলো sum over n equal to 1 to infinity cn psi n xt. So in fact I can check that আমরা Schrodinger equation এ বসিয়ে দেখতে পারি যে psi xt is actually a solution of the Schrodinger equation. So we can check that psi xt is a solution, of course, general combination of the Schrodinger equation. Okay.
আর একটা জিনিস দেখতে পাচ্ছ, এই সাই এক্সটিটা ইজ এ সাই এক্সটিটা is a linear combination of, is দেখো এটা হচ্ছে এটা এটা একটা linear combination of all the solutions. So এইটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স এর ভাষায় বলি লিনিয়ার সুপারপজিশন। এটাকে বলা হয় যে লিনিয়ার সুপার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কিন্তু এটা আমরা খুব সহজভাবে এটা দিয়ে দেখালাম আর কি। সুপারপজিশন, লিনিয়ার সুপারপজিশন অফ সলিউশনস, অর আমরা বলতে পারি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটস। সাইটাকে আমরা স্টেট বলি আর কি, স্টেট ভেক্টর। সাই ইজ এ স্টেট ভেক্টর। স্টেট ভেক্টর মানে সাই এর মধ্যে সব ইনফরমেশন আছে। অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সে সাই এর মধ্যে সব ইনফরমেশন থাকে, মানে আমরা সাই ধরে এগোই। যেমন ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কি করি, ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা বলি ওয়েল, একটা ক্লাসিক্যাল মেকানিক্যাল প্রবলেমের মধ্যে যদি আমার এক্স আর পি থাকে, আই হ্যাভ এভরিথিং, মানে পজিশন আর মোমেন্টাম, তাই দিয়ে আমরা সবকিছু করে ফেলতে পারি, তাই না? তার ভূত ভবিষ্যৎ সব জেনে ফেলতে পারি, কারণ আমরা নিউটনস ল লাগাই ইত্যাদি ইত্যাদি। কোয়ান্টাম মেকানিক্যালি সেই জিনিসটাই চলে এলো সাই, অর্থাৎ সাই এর মধ্যে সব ইনফরমেশন আছে। What is that psi? Into psi abstract quantity is a complex number or complex quantity which you can treat as a state vector. মানে ভেক্টর কেন বলছি, which because it has components. It's a, যদি এটা ইনফাইনাইট স্পেস হয়, ডোমেন হয়, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ কম্পোনেন্টস। It can be treated as discrete, it can be treated as a continuous function, etc., etc. Okay, so psi is a এটাকে বলা হয় স্টেট ফাংশন, অর আমরা বলি স্টেট ভেক্টর। সবসময় মাথা রাখতে হবে ভেক্টর মানে আমরা পুরনো কালে যা শিখেছিলাম সেটা ভুলে যাও। সে ভেক্টর মানে আমরা একটা অ্যারো ট্যারো দিয়ে দিলাম মাথায়। ইটস আ ভেরি স্পেশাল কেস, অফ কোর্স দ্যাট ইজ a vector also, but that is a very special case of a vector. Actual vector মানে হচ্ছে সামথিং which has components. যখন তোমরা ভেক্টর স্পেস পড়বে, অ্যাকচুয়ালি তোমাদের এখনই পড়া উচিত ছিল, কিন্তু তোমাদের এটা এমএসসি তে আছে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমেতে, তো তখন তোমরা দেখবে যে কি করে why I am calling it as a vector. হ্যাঁ, ওকে। এইবারে আমরা নেক্সট পার্ট, আমরা বেসিক জায়গাটা হয়ে গেল। এবার আমরা বাংলা মেথডে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের বিভিন্ন রকমের কেসগুলো সলিউশন করব, একদম বাধাগতে, মানে একটা বাংলা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করব। বাট দেয়ার আর restrictions, there are conditions, there are, you have to understand that you are solving now a special kind of differential equation because it is a eigenvalue equation. তাহলে আমরা এইবারের পার্টটা হচ্ছে সলিউশন অফ বিভিন্ন কেস দেখব। এইটা নিয়ে আমরা এখন দীর্ঘদিন কাটাবো। সলিউশন অফ আপাতত ওয়ান ডাইমেনশন, পরে আমরা মাল্টি ডাইমেনশনাল করব। ওয়ান ডাইমেনশনাল, তারপরে আবার স্টেশনারি, তারপরে শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা করব। এবার এটা করব কি বিভিন্ন রকমের পোটেনশিয়াল দিয়ে দেখব। তো ফার্স্ট উই রাইট দিস ইকুয়েশন, h bar square by 2m minus d2 psi dx square plus v psi equal to e psi. It's as simple as that. This equation number 1. আগেই বলেছি যে টাইম independent or stationary Schrodinger equation ta becomes very simple, এবং it becomes a second order ordinary differential. It is ODE, right? Ordinary differential equation, যেমন আমরা পাইথন দিয়ে করেছি, আমরা এর আগে যা খুশি নরমালি করেছি, অয়েলার দিয়ে করেছি, মুক্ত মুখ, সে পাইথনের ব্যাপারটা পাইথনে, কিন্তু আমরা হাতে করে করব। এটা একটা সিম্পল ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন, ঘাবড়াবার কিছু নেই। কিন্তু there is a problem because
এই ইটা হচ্ছে আইগেন এনার্জি। সুতরাং আমাদের সলিউশন করার সময় নানা রকমের কমপ্লিকেসি আসতে থাকবে ডিপেন্ডিং অন হোয়াট ভি ইজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আবার আমরা পাইথন থেকে আগেই জেনে গেছি পাইথন করানোর সময়, যে এটাও অ্যাকচুয়ালি বেসিক্যালি এস এ বাউন্ডারি ভ্যালু প্রবলেম। কোথাও সেভাবে বলা নেই, হ্যাঁ, তোমার বইতে যখন তুমি পড়বে সেভাবে এক্সপ্লিসিটলি বলা নেই, কিন্তু আমরা মানে ওই জন্যই আমরা প্র্যাকটিক্যালে যখন করছি পাইথন দিয়ে, তখন আমরা দেখতে পাচ্ছি যে তাই তো, এটা তো একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তার মানে এই যে ওয়েভ ফাংশনটা বার করছি, এই ফাংশনটা আমার কেমন হবে, এটা তো ফাংশন, সাম ফাংশন তো প্লট করতেই পারি, ওয়াই বা এফ এক্স ভার্সেস এক্স আমরা প্লট করতেই পারি। কিন্তু এইটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, মানে দুটো বাউন্ডারিতে ম্যাচ করাতে হবে আমাকে। তার মানে ফার ফ্রম দি পোটেনশিয়াল দি ওয়েভ ফাংশন উইল বি জিরো। কেন না, ফিজিক্যাল কন্ডিশন দেখতে হবে যে আমাকে পার্টিকেলটা থাকে কিনা। তুমি ভাবলে যে একটা ইন প্রিন্সিপল তুমি একটা ক্যালকুলেশন করে দিলে, দেখলে সাই ক্যান হ্যাভ এনি ভ্যালু অ্যাট প্লাস ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি, তার মানে তোমার পার্টিকেলটা ইউনিভার্সের অন্য এন্ডেও থাকতে পারে। হ্যাঁ, সেটা তো ব্যাপার নয়। তোমাকে প্রবাবিলিটি ইজ জিরো অর অলমোস্ট জিরো। ওকে, সো এইটা এটা এইভাবে ভাবতে হবে আর কি। এবার আমরা এরও একটা আরো স্পেশাল কেস করি, এটা হচ্ছে ফ্রি পার্টিকেল সলিউশন। এটা হচ্ছে ফ্রি পার্টিকেল তো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে করেছি, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে এমন কি স্পেশাল সেটাই দেখা যাক। কোয়ান্টাম মেকানিক্সে এমন কি ফ্রি পার্টিকেল, মানে তো ফ্রি পার্টিকেল। ক্লাসিক্যাল মেকানিক্সে কি করেছি আমরা, ফ্রি পার্টিকেল মানে একটা পার্টিকেল, তার উপর কোনো পোটেনশিয়াল নেই, তাই না, শুধু কাইনেটিক এনার্জি, সে যাচ্ছে তো যাচ্ছেই একটা লাইন বরাবর, তার আবার কি আছে, এমন কি আছে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যেহেতু এটা ইট ওবেজ শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং ফ্রি পার্টিকেল সলিউশন দেখছি, এখানেও তাই। এখানেও ফ্রি পার্টিকেল সলিউশন মানে পোটেনশিয়াল নেই, মানে ফোর্স নেই, তার মানে পোটেনশিয়াল ইকুয়াল টু জিরো, মানে বেসিক্যালি নো ফোর্স অ্যাক্টিং। আমরা একটা সলিডের মধ্যেও ভাবতে পারি, একটা সলিডের মধ্যে একটা যদি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা যতক্ষণ অ্যাটমের মধ্যে আছে সেটা কিন্তু বাইন্ডিং হয়ে আছে তার নিউক্লিয়াসের সঙ্গে, কিন্তু যেই আউটার মোস্ট সেল থেকে, ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে আসছে, হ্যাঁ, চলে এসে সে ঘোরাঘুরি করছে বিটুইন সাম আদার অ্যাটমস, অ্যাজ ইফ ইট ইজ ফিলিং নো ফোর্স, সো ইট ক্যান ফ্রিলি মুভ। তাহলে তার চেহারা কি হতে পারে? সো এরকম ধরনের প্রবলেমগুলো যখন আমরা মনে মনে ভাবি, তো সেইটা ধরে নিয়ে আমরা ফ্রি পার্টিকেল সলিউশন করি। তাহলে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিরকম দাঁড়িয়ে গেল? খুবই সোজা, h bar square by 2m minus d2 psi dx square প্লাস, এটা কি হবে, প্লাস না, ইয়া বিটা তো জিরো, তাহলে ইকুয়াল টু ই সাই। এটা এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা লিখতে পারি d2 psi dx square প্লাস 2me by h bar square psi ইকুয়াল টু জিরো। একদম সিম্পল হারমোনিক মোশনের মতোই দেখতে, একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন তো, তাই না? আমরা যদি বলি ওয়েল, এটাকে যদি বলি ডি টু সাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই, তাই না, ইকুয়াল টু জিরো যদি বলি, আর যেখানে কে মানে হচ্ছে রুট ওভার অফ 2me by h bar square. This is a form of a simple harmonic motion. This is of the form of a simple harmonic motion. তাহলে solutions কি হবে? Of course we know solutions are either cos a kx or sin kx, তাই না? তাহলে জেনারেল সলিউশন কি? তাহলে আমরা যদি এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লিখি, আমরা লিখি জেনারেল সলিউশন ফর দিস পার্টিকুলার এনার্জি ই। এখানে কিন্তু দুটোই সলিউশন থাকবে, কারণ আমরা একটা এনার্জির জন্য। ওকে, জেনারেল সলিউশন ইন এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লিখি, এক্সপোনেনশিয়াল ফরম্যাট লিখলে কি দাঁড়াবে, সাই এক্স
equal to a e to the power kx I to ikx plus b e to the power minus ikx. Okay, so since the particles, since the সেটা ইলেকট্রন হোক যাই হোক না কেন, হ্যাঁ, কোয়ান্টাম পার্টিকেল is free, there is no boundary conditions, তাই না? বাউন্ডারি কন্ডিশন মানেই তো হচ্ছে একটা ফোর্স দেওয়া হবে, তাকে আটকানো হবে। there is no boundary conditions to stop, তাই না? to stop or restrict the values of k or e, বোঝা গেল? কেননা এইটা যেহেতু একটা ফ্রি পার্টিকেল সলিউশন, ফ্রি পার্টিকেল মানে কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, কিন্তু ফ্রি, there is no force, there is no potential it is experiencing. সুতরাং যখন তুমি কন্ডিশন বসাবে, মানে বাউন্ডারি কন্ডিশন বসাবে, তখনই তো তুমি কে এর ভ্যালুটা জানতে পারবে। দুখানা বাউন্ডারি কন্ডিশন বসালে তবেই তো তুমি জানতে পারবে, তাই না? কে ভ্যালু জানতে পারবে। আচ্ছা, কেটাকে তুমি রেস্ট্রিক্ট করতে পারবে, এ বি গুলো জানতে পারবে। তো যেহেতু যেহেতু এটা ফ্রি পার্টিকেল, ক্লাসিক্যাল মেকানিক্সও তাই, তাহলে আমার একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, কে মানে কি, কে মানে তো এনার্জি, কেননা ইটস গিভেন বাই দিস ফর্ম। আচ্ছা, তাহলে আমি মানে ক্লাসিক্যাল মেকানিক্সে কি দেখি, একটা ফ্রি পার্টিকেল ক্যান হ্যাভ এনি এনার্জি, তাই না? ইট ইজ, কিন্তু আমাদের এই কনসেপ্টটা আসছে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স থেকে, দেখি সেটা এখানে খাটে কিনা। এ ফ্রি পার্টিকেল ক্যান হ্যাভ এনি এনার্জি, তাই না? তাহলে দেখো এটা কি সত্যি খাটবে এখানে? এই কোয়ান্টাম মেকানিক্স আমরা শুনেছি যে কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো এনার্জি হতে পারে না, এনার্জিজ আর অলসো রেস্ট্রিক্টেড এটসেট্রা এটসেট্রা। দেখা যাক সেটা কি হয়। ওকে, আচ্ছা, এখন দি দি if we include the time dependent part also, so if we include the time dependence, তাহলে কি হবে? psi xt equal to আমরা লিখতে পারি a e to the power ikx plus b e to the power minus ikx and e to the power minus iet by h cross. ওকে, এটা নাম্বার 2। এটা নাম্বার 2। এইবারে আমরা দেখি যে whether this is a valid equation or not, ভ্যালিড সলিউশন অর নট। এটাকে যদি আমরা বলি, ওয়েল, এটাকে যদি আমরা একটু কায়দা করে লিখি, তাহলে হবে a e to the power I, এটা হবে kx মাইনাস, আমরা যদি এই ফর্মে লিখি, এই ফর্মটা তোমার চেনা, ওয়েভ ইকুয়েশন যখন পড়েছো, kx মাইনাস ওমেগা টি প্লাস b e to the power মাইনাস I kx প্লাস ওমেগা টি। ওকে, যেখানে ওমেগা মানে হচ্ছে ই বাই এইচ ক্রস, ওমেগা মানে ই বাই এইচ ক্রস মানে হচ্ছে বেসিক্যালি এইচ বার স্কোয়ার কে স্কোয়ার বাই 2m। তাহলে কি হলো বলো তো এটা? আচ্ছা, এটাকে আমি বলি এটা 2, এটাকে যদি বলি 2 নম্বর, তাহলে এটাকে 3 নম্বর বলি, এই ফর্মটাকে। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এইটা কিসের এক্সপ্রেশন? এটা কিন্তু ইটস এ প্লেন ওয়েভ সলিউশন, তাই না? ইটস এ ওয়েভ ট্রাভেলিং ইন পজিটিভ এক্স ডিরেকশন অ্যান্ড নেগেটিভ এক্স ডিরেকশন, তাই না, এই দুটো? সো ইটস এ প্লেন ওয়েভ সলিউশন। তার মানে তাহলে ইকুয়েশন নাম্বার 3 কি বলছে? the first term
in 3, okay, is a e to the power I k, এটা কমন নিলাম, তাহলে kx minus omega t, তাহলে এত, what is this? This represents কি করে না, a wave traveling to the right, তাই না, মানে পজিটিভ, to the right, তাই না, and আচ্ছা the second term in 3, যেটা হলো b to the power minus I kx plus omega t, এটা কি করে, this represents a wave traveling to the left. এগুলো আমরা যখন ওয়েভ মেকানিক্স করেছি তখনই আমরা শিখেছি আর কি। আচ্ছা তাহলে কি হলো, ভালো কথা, তাহলে এটা দুটো আমরা সলিউশনটা পেলাম দুটো প্লেন ওয়েভ সলিউশন হিসেবে আর কি, একটা ডান দিকে যাচ্ছে একটা বাঁ দিকে যাচ্ছে। আচ্ছা ইন্টেন্সিটিস অফ দিস ওয়েভস কি হতে পারে, দেখো এই যে তাহলে দ্য ইন্টেন্সিটিস অফ দি ওয়েভস ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য intensities of the waves are, আমরা ওয়েভ মেকানিক্সে কি করেছি, রিপ্রেজেন্টেড বাই দি অ্যামপ্লিটিউড, তাই না, রিপ্রেজেন্টেড বাই মড স্কোয়ার করলে কি থাকবে, এটা তো পুরোটাই এক্সপোনেনশিয়াল, তাহলে বাই আইদার এ মড স্কোয়ার অ্যান্ড বি মড স্কোয়ার, তার মানে এ আর বি যে কোএফিসিয়েন্ট গুলো তাদের মড স্কোয়ার করলেই আমরা জেনে যাচ্ছি যে মানে কিভাবে, মানে তার কত ইন্টেন্সিটিতে কোন দিকে যাচ্ছে আর কি, তাই না। এই যে সাই এক্সটিটাকে আমরা লিখলাম, এটা প্লেন ওয়েভ সলিউশনটা কি করে জানো তোমরা, ওই ওমেগার মধ্যেই আছে, তুমি তো লিখছো a e to the power I k x, তুমি কে এক্স এক্স তুমি লিখছো, আর তুমি যদি মাইনাস ওমেগা টি আছে, তাই না, এটা একটা টার্ম, আর এটা টার্ম আছে বি ই টু দি পাওয়ার মাইনাস আই, আচ্ছা না সরি, আমরা ভেতরে ছিল কে এক্স, আই কমন নিলে কে এক্স মাইনাস ওমেগা টি এটা ছিল, আর আই কে এক্স প্লাস ওমেগা টি ছিল। এবার তুমি ইচ্ছে করলে দেখতে পারো, এই যে তুমি যদি এটাকে ভাবো যে ওয়েল এ ই টু দি পাওয়ার আই কেটা কমন নিলাম, তাহলে ভেতরে থাকলো এক্স মাইনাস ওমেগা বাই কে টি, তাই না, প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই, কে কমন নিলাম এক্স প্লাস ওমেগা বাই কে ইন্টু টি, রাইট। তাহলে কি হলো, ওমেগা বাই কেটা কি, ওমেগা বাই কেটা হচ্ছে দি স্পিড অফ দি ওয়েভ, তাই না, তুমি ভাবতে পারো ওমেগা বাই ইট ইজ ভেলোসিটি, মানে বা স্পিড, স্পিড উইথ হুইচ দি ওয়েভ ইজ ট্রাভেলিং, তা তুমি এটাকে ভাবতে পারো, এইবারে তুমি ভাবতে পারো ইটস আ প্লেন ওয়েভ, তাই না, কে এক্স মাইনাস ভিটি, এটা আমরা প্লেন ওয়েভ সলিউশনে পেয়েছি, যাকে এটা তো সাইড কথা, রিমার্ক এক্স প্লাস ভিটি, ওকে, সো ইটস আ প্লেন ওয়েভস traveling with speed v, right, on left and right. এখন কথাটা হলো এইবারে আসল খেলাটা হবে, এইবার আমরা কোয়ান্টাম মেকানিক্সের কথা ভাবি। কোয়ান্টাম মেকানিক্সে আমাদের কি বলছে, কোয়ান্টাম মেকানিক্সে বলছে দিস থিংস, এটা তো এমনি শুধু ওয়েভ বললে হবে না, তার মানে তো বলতে হবে, দিস আর পার্ট অফ সাই, রাইট। তাহলে আমি জানি যে psi mod square should give me probability, right? So let's see that. Physical interpretation in quantum mechanics. এখন কথা হলো অঙ্ক আমরা করে ফেলতে পারি,
কিন্তু অঙ্ক করে আমরা তো দেখতে হবে যে সেটা নেচারকে রিপ্রেজেন্ট করছে কিনা, তবেই তো সেই অঙ্কটা, নাহলে অঙ্ক তো যা খুশি আমরা এটা করে ফেলতে পারি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করে একটা যা খুশি করতে পারি। সো উই উইল সি হিয়ার দি ইন্টারপ্রিটেশন অফ দিস থিং। আমরা যদি বলি দুটো পার্ট, একটা এই পার্ট, একটা দুটো ট্রাভেলিং ওয়েভ, যেন আমার যেন যে ফ্রি পার্টিকেল সলিউশনটা পেলাম তার মধ্যে যেন দুটো পার্ট রয়েছে, একটা ট্রাভেলিং টুয়ার্ডস রাইট, একটা ট্রাভেলিং টুয়ার্ডস লেফট, অ্যাজ ইফ দুটো প্লেন ওয়েভ দুদিকে চলে যাচ্ছে, কম্বিনেশন ইন জেনারেল। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি গুলো বার করি, তাহলেই বোঝা যাবে। তাহলে উই ক্যালকুলেট the probability densities, যেটা আসল কথা। তাহলে কি পি এ পার্টটা দেখি, অর্থাৎ এই ফার্স্ট পার্টটা where the wave is traveling towards right, pxt এটাকে লিখি। ওকে, so it is actually a e to the power I k x minus vt বলো বা যাই বলো, কিছু এসে যায় না, মড স্কোয়ার। আচ্ছা যাই হোক না কেন, এটা ওমেগা টি দিয়ে লিখি আর ও ভিটি দিয়ে লিখি, কিছু এসে যায় না, কারণ পুরোটা এক্সপোনেনশিয়াল। তাহলে তার মড স্কোয়ার ইজ অলওয়েজ 1, সো ইট ইজ গিভিং মি এ মড স্কোয়ার। ভালো কথা, ইটস সামথিং, সাম কোয়ান্টিটি। পি বি এক্স টি কি হবে? So that is equal to b e to the power minus ik x plus vt mod square. Also this is a ভালো কথা, b mod square. তাহলে একটা জিনিস কি তোমরা খেয়াল করতে পারছো যে এটা কি আমরা ঠিকঠাক হলো কিনা বলো। এবার কেউ বলতে পারবে, কমেন্ট করতে পারবে যে এটা ঠিকঠাক হলো কিনা? মানে এটা সুন্দর প্রবাবিলিটি দিচ্ছে, a mod square is the probability, b mod square is the probability। কেউ কি বলতে পারবে আইডিয়া করে হোয়াট ডাজ ইট মিন? এইটা হচ্ছে বিগেস্ট কোশ্চেন। এই যে আমরা পেলাম, অ্যান্সারটা পেয়ে গেলাম, কিন্তু এর মানেটা কি? হ্যাঁ, তুমি যদি না বলতে পারো তোমার কোনো দোষ নেই, তার কারণ হচ্ছে এটা যখন প্রথম কোয়ান্টাম মেকানিক্স লোকেরা করছে তখন তারাও এটা দেখে ঘাবড়ে গেল যে কি হলো কেসটা, এটার মানেটা কি। এর জন্যই বিগ বসরা তখন বলতে আলোচনা করতে শুরু করলো। কি করলো না, আমি প্রবাবিলিটি একটা কনস্ট্যান্ট পাচ্ছি which is independent of time and space। তার মানে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যাও স্পেসে, প্রবাবিলিটি সেম অল ওভার ইউনিভার্স। এটা কি হয়? হতে পারে না কখনো। তার মানে আমরা কিছুই বুঝতে পারছি না। ইট ইজ কল্ড এ কমপ্লিট লস অফ ইনফরমেশন। দিস ইজ কল্ড, তার কারণ হচ্ছে তুমি যে সলিউশনটা পেয়েছো, সলিউশনে তুমি আর কিছুই বুঝতে পারছো না। প্রবাবিলিটি শুড ভ্যারি, তাই না? তুমি তোমার কাছে একটা ফ্রি পার্টিকেল হতে পারে, কিন্তু তুমি পৃথিবীর সব জায়গায় সমান প্রবাবিলিটি, তা কি কখনো হয়? দ্যাট মাস্ট বি সামথিং এলস। হ্যাঁ, এটা হতে পারে না কোয়ান্টাম মেকানিক্যালি। ডাজ নট দ্য প্রবাবিলিটি, তার মানে হ্যাঁ, তার মানে দি probability density is not dependent on space and time। এটা ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেল। the particle as if can be anywhere। ফ্রি পার্টিকেল হতে পারে, কিন্তু ইট ক্যান বি এনিহোয়ার, anytime with equal probability। It is a বিষয়। এটা কি বলা হয় যে কমপ্লিট লস অফ ইনফরমেশন। এটাকে ফিক্স করতে হবে, কমপ্লিট লস অফ ইনফরমেশন। তাহলে দেখা গেল ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী আমরা যা করছিলাম কোয়ান্টাম মেকানিক্সে ওই রকমই একটা শর্টেজের ইকুয়েশন দিয়ে আমরা যদি সলিউশন করি,
তাহলে এটা হলো 1 নম্বর এই প্রবলেমটা আমাদের দাঁড়াচ্ছে। দিস ইজ প্রবলেম নাম্বার 1, মানে I mean the trouble number 1. The problem probability density is constant, that means complete loss of information. আমরা যদি আবারও অন্যভাবে দেখলে the wave function is not normalizable. কেন না, আমরা যদি বলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি on entire space psi, okay, xt mod square দেখি, তা দুটো পার্ট, মানে এ পার্টটা দেখি, এ পার্টটা যদি দেখি তাহলে এটা হবে a mod square, তাই না, আর ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি dx, which basically is infinity, তাই না। সিমিলারলি আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই এর বি পার্টটা দেখি xt, তাহলেও সেটা একই কেস, দুটো পার্টি b mod square minus infinity to plus infinity dx, and which also goes infinity. ওকে, তার মানে কি, তার মানে আমাদের যেটা বেসিক কোয়ান্টাম মেকানিক্স এর রিকোয়ারমেন্ট, তার মানে ওয়েভ ফাংশন ইজ স্কোয়ার ইন্টিগ্রেবল, দ্য ওয়েভ ফাংশন ইজ নট স্কোয়ার ইন্টিগ্রেবল। তার মানে অলসো বলতে পারি দ্য ওয়েভ ফাংশন ইজ নট নর্মালাইজেবল। মানে এমন একটা স্টেটের কথা ভাবছো, নর্মালাইজেবল or not স্কোয়ার ইন্টিগ্রেবল, এটাকে বলে স্কোয়ার ইন্টিগ্রেবল। স্কোয়ার ইন্টিগ্রেবল মানে স্কোয়ার করে ইন্টিগ্রেট করলে সেটা একটা ফাইনাইট ভ্যালু দেয়, রাইট? সো দিস ইজ এ প্রবলেম, সো দি সলিউশন ইজ আনফিজিক্যাল। অতএব দি সলিউশন হতে পারে না, এই সলিউশনটা অ্যাকসেপ্ট করা যাবে না। সলিউশন ইজ unphysical. Solution is unphysical. There is another third point. There is what is the third point? Third point for a plane, আমরা দেখেছি এটা সলিউশনটা হচ্ছে প্লেন ওয়েভ সলিউশন। তাহলে for a plane wave solution like this, আমরা কি বলতে পারি, পার্টিকুলার এনার্জি মোমেন্টাম আমরা ভাবতে পারি, we fix the particle energy and momentum, okay, as we did ক্লাসিক্যালি আমরা যেমন ভাবে করেছি একটা প্লেন ওয়েভের ক্ষেত্রে, আমরা সেটা করার চেষ্টা করি। দেখি যে আমরা আচ্ছা p ইকুয়াল টু h ক্রস k আর এনার্জি ইকুয়াল টু h cos স্কয়ার k স্কয়ার বাই তাহলে 2m হবে। তা যদি করি তাহলে সেখান থেকে কি হবে, হ্যাঁ, এটা ক্লাসিক্যালি যেভাবে করেছি আমরা সেভাবে মোমেন্টামটা বার করতে পারি, এনার্জিটা বার করতে পারি, ভালো কথা। তাহলে কি হবে, এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা পি ইকুয়াল টু 0। দেখো ডেল্টা পিটা 0, মানে কে তো কনস্ট্যান্ট, তাহলে কোনো ব্যাপারই না। আর ডেল্টা ইটাও 0। তার মানে কি, দিস লিডস টু অ্যানাদার প্রবলেম। ইটস লিডস টু, আমরা কি জানি, ডেল্টা এক্স ডেল্টা পি ফ্রম আনসার্টেনটি প্রিন্সিপল, তাই না? ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি and delta t tends to infinity from Heisenberg's uncertainty, এখন আমি বলিনি ফর্মালি প্রিন্সিপল, এটা কোয়ান্টাম মেকানিক্স এর একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপের মধ্যে একটা, আনসার্টেনটি প্রিন্সিপল, এবং সেটার জন্য নোবেল প্রাইজ। আনসার্টেনটি প্রিন্সিপল কি বলে, ডেল্টা এক্স ডেল্টা পি should be greater than equal to h cross by 2. Similarly, delta E, delta T should be greater than equal to h cross by 2. So this is these things. তাহলে delta p টা 0 হলে delta x টা obviously goes to infinity.
তার মানে তুমি পজিশনটাকে বলতেই পারছো না পার্টিকেলটা। তুমি যদি ডেল্টা পিটা মোমেন্টামটা আনসার্টেনটি 0 হয়, অর্থাৎ প্রিসাইজলি মোমেন্টামটা মেজার করতে পারছো অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল, তাহলে ডেল্টা এক্সটা গোজ টু ইনফিনিটি। সিমিলারলি ডেল্টা ইটা যদি তুমি এনার্জিটা একদম প্রিসাইজলি এইভাবে তার কোনো আনসার্টেনটি না থাকে, তাহলে তখন আবার ডেল্টা টি ইনফিনিটি এই ফরম্যাটে। There is a total uncertainty. This is also not this is not acceptable, তাই না? So this is not acceptable. তাহলে আমরা তিনটে কন্ডিশন মানে তিন ভাবে দেখলাম, 1 2 3 তিনটে পয়েন্ট দিয়ে। তাহলে কনক্লুশন কি হলো? আমরা এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন করলাম, এইটাকে আমরা যখন বিগ বিগ বসরা এরকম একটা পার্টিকেল ফ্রি পার্টিকেল সলিউশন করে দেখার চেষ্টা করলো, শ্রোডিঞ্জার তো ইকুয়েশন দিয়ে দিল, তাহলে সলিউশন করে দেখি না কি হয়। ফ্রি পার্টিকেলটা আগে টেস্ট করি, কারণ পোটেনশিয়াল নেই, দেখি কি বিহেভিয়ার হয়। দেখা গেল সব ক্লাসিক্যাল মেকানিক্স আমরা যেভাবে ভাবি কোয়ান্টাম মেকানিক্স সেভাবে হবে না, আমরা কিছুই মিলছে না। তাহলে কনক্লুশনটা কি? এই যে আমরা প্লেন ওয়েভ সলিউশন পেলাম, দি প্লেন ওয়েভ solutions cannot be accepted, okay, for the quantum mechanical free particle। এটাই হচ্ছে আমাদের কনক্লুশন। আজকে এখানে থামবো, কিন্তু পরের দিন আমরা দেখাবো যে, তার মানে এটা আমরা একটা জিনিস দেখলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে এরকম একটা জিনিস সলিউশন করলে আমরা ফ্রি পার্টিকেল সলিউশন পাবো, ওয়েভ ইকুয়েশন পাবো, প্লেন ওয়েভ সলিউশন পাবো, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সেও আমরা এরকম একটা দেখতে পাচ্ছি সলিউশন, বাট দি সলিউশন ইজ নট অ্যাকসেপ্টেবল। হোয়াই? দ্যাটস বিকজ এই যে তিনটে কারণ দেখালাম। তার মানে উই হ্যাভ টু ফিক্স দিস প্রবলেম। কি করে ফিক্স করব সেই গল্পটা নেক্সট দিন। তখন সায়েন্টিস্টরা কি করলো, যে এরকম প্লেন ওয়েভ সলিউশন তো নেওয়া যাবে না, তাহলে কিছু একটা করতে হবে যাতে অ্যাটলিস্ট কোয়ান্টাম মেকানিক্যালি আমাদের সাই এর মানেটা ক্লিয়ার হয়। অর্থাৎ সাই mod square gives me probability density that has some meaning at somewhere at local space, হ্যাঁ, বা কোথাও। it should not be, you cannot say that okay it is free, তার মানে এখানে ইউনিভার্সের অন্য এন্ডেও পার্টিকেলটা থাকার যা প্রবাবিলিটি এখানে থাকারও তাই প্রবাবিলিটি, সেটা তুমি বলতে পারো না। তারপর তো এই সবগুলো আছে, আনসার্টেনটি প্রিন্সিপল এন্ড অল দ্যাট। হ্যাঁ, এন্ড অলসো দি মানে the character of the wave function is such that it is not square integrable also। হ্যাঁ, তোমার টোটাল স্কোয়ার ইন্টিগ্রাল করলে সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তা তো হতে পারে না। এটা নর্মালাইজই করতে পারছো না, পার্টিকেলটাকে কোথাও তুমি বুঝতেই পারছো না পার্টিকেলটা কোথায় আছে। সো ইট শুড নট বি দি কেস। ওকে, আই থিঙ্ক আইল স্টপ হিয়ার। এইটা যদি গুরুত্বটা বোঝো তাহলে বুঝবে যে মানে কোয়ান্টাম মেকানিক্সে ঢুকতে পারলে। এইবার পরের দিন আমরা এটাকে কি করে সলিউশন করা হয়, এটা খুব কমন জিনিস, যে কোনো বইতেই আছে। তো এটা কি করে এই প্রবলেমটা ফিক্স করা হয় সেটা আমরা পরের দিন দেখব। কেমন? কোনো প্রশ্ন আছে কি? তোরা প্রশ্ন করিসনি কেন? এখন তোরা বলছিস এটা শুনতে পাচ্ছি না, ওটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। ওকে, এনি প্রবলেম, এনিথিং? ওরে